এইটা গো লাইভ লেখা আছে, আমি যখন বলবো তখন ওটা মেরে দেবো, ঠিক আছে? আর পুরো কাকারে পুরো আমার দুজনের ফেস আসছে কি দেখবে, যেদিন আসে তার একটু জুম করবে। তুমি চালু করো, রেডি আছে? এই মুহূর্তে আপনারা জানেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছিলেন যে ব্রিগেডে তিনি মিটিং করবেন, কিন্তু সেই মিটিংটা ক্যান্সেল হতে 31শে জানুয়ারি মুর্শিদাবাদ বেলডাঙ্গার আশেপাশেই তিনি কিন্তু 10 লক্ষ মানুষের সেখানে কিন্তু তিনি জমায়েত করতে চলেছেন 31শে জানুয়ারি। আর এই মুহূর্তে আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন দেশ বাঁচাও সামাজিক কমিটি মানবাধিকার কর্মী হুসেন গাজী। এই প্রসঙ্গে তিনি কি বার্তা দিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে শোনাবো আপনাদেরকে। তো কি বলবেন, ব্রিগেড মিটিং ক্যান্সেল হতেই তিনি মিটিং করতে চলেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গার আশেপাশেই, কি বলবেন আপনি? 10 লক্ষ মানুষের জমায়েত সেখানে। ব্রিগেড সমাবেশের পারমিশন পাইনি বলে তিনি সভা করতে চলেছেন মুর্শিদাবাদ মরাদিঘিতে পেট্রোল পাম্পের পাশে। সেই সমাবেশ হবে 31শে জানুয়ারি 2026 শনিবার, ঠিক 12টা থেকে মিটিংটা স্টার্টিং হবে। সেই মিটিংয়ে প্রায় 10 লক্ষের ঊর্ধ্বে, 10 লক্ষের বেশি সংখ্যা মানুষ জমায়েত হবে এবং রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক থেকে আমার কাছে যা খবর আছে বেশ কয়েক লক্ষ মানুষ নতুন করে বিভিন্ন দল ছেড়ে জনতা উন্নয়ন পার্টিতে যোগ দেবে, এই পর্যন্ত আমাদের কাছে খবর আছে। মূলত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক যত দল রয়েছে কিন্তু সব তো হুমায়ুন কবিরের দলের সাথে তারা যোগ করছে এবং মিম ছেড়ে, এবং দেখতে পাচ্ছি অনেকে আইএসএফও ছেড়ে অনেকে যাচ্ছে, এমনটা জানতে পারলাম সূত্র মারফতে। কি বলবেন এই বিষয়ে আপনি? এই মানুষ তো সব বিভিন্ন দল করে, সুতরাং হুমায়ুন কবিরের বাবরি মসজিদ যেটা বানিয়েছে মুর্শিদাবাদ রেজিনগর ছেতনিতে, এই বাবরি মসজিদের একটা আবেগ ছিল, সেই আবেগের পরে তানার যে কর্মকাণ্ড, যে ভাবনা, জনতা উন্নয়ন পার্টি তিনি গঠন করার পরে তিনি 4-5টা যে প্রজেক্ট নিয়েছে, এই প্রথম দেখলাম পশ্চিমবঙ্গে কোনো একটা নতুন দল তৈরি হওয়ার সাথে সাথে মানুষের কথা ভেবে তিনি ইউনিভার্সিটি করার কথা ঘোষণা করেছেন, তিনি সেখানে হসপিটাল করার কথা ঘোষণা করেছেন, বাইরে থেকে যে সমস্ত অতিথিরা আসবে তারা থাকবে তার জন্য সেখানে একটা হোটেলের ব্যবস্থা করবে বলেছেন, এবং বিভিন্ন রকম পরিষেবার জন্য পরিকল্পনা চালু করেছে, যেখান থেকে কয়েক হাজার মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে এবং বাবরি মসজিদের 4 জন ইমাম সাহেব থাকবে, যাদের স্যালারি থাকবে এই ট্রাস্টের পক্ষ থেকে 25,000 টাকা করে। ফলে এটা একটা বিরাট ব্যাপার, যেটা পশ্চিমবঙ্গের ইমাম মুয়াজ্জিন সংগঠনদের পশ্চিমবঙ্গের সরকার 15 বছর চলার পরে তাদের সামান্য 1,500 আর 3,000 টাকা মাইনে দিয়েছে সামথিং, সেই জায়গা দাঁড়িয়ে 25,000 টাকা একটা ইমামদের বেতন দেবে বলে ঘোষণা করেছে। ফলে মানুষের মধ্যেই আবেগ, এই উন্নয়নের বার্তা এবং নতুন পরিকল্পনা, নতুন ভাবনার কথা ভেবে, তাই আমার মনে হয় আগামী 31শে জানুয়ারি হুমায়ুন কবিরের যে মুর্শিদাবাদ বেলডাঙ্গার মধ্যে মরাদিঘি পেট্রোল পাম্পের পাশে যে সমাবেশটা ডেকেছে, সেখানে 10 লক্ষ না, আমার যা ধারণা তাতে 15 থেকে 20 লক্ষ মানুষের জমায়েত হতে পারে। 2 হলো বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ব্লক থেকে, বিভিন্ন দল থেকে হুমায়ুন কবিরের কর্মকাণ্ড কাজের মধ্যে গতি দেখে সব এই দলে যোগ দিতে চলেছেন, ফলে এটা ভালো লক্ষ্য। তবে এই সঙ্গে আরও একটি বার্তা আপনাদের জানাই, ফলে এখন তৃণমূল এবং বিজেপি 2 দলের মরা ঘণ্টি বেজে গেছে, তাদের বিদায় ঘণ্টি বেজেছে, এটা মানুষের উদ্যোগের মধ্যে দিয়ে বুঝতে পারছি। আপনি বলছেন তৃণমূল অর্থাৎ বিজেপির তারা আতঙ্কে রয়েছে, কারণ এখন ওদের বিরুদ্ধে এখন যত রাজনৈতিক অরাজনৈতিক দল রয়েছে সকলে জোটে আসতে চলেছে এবং সে জোট নিয়ে কিন্তু এখন ধোঁয়াশা। কারণ অনেকে মন্তব্য করছে যে তৃণমূল বিজেপি ছাড়া সকলে জোট করবেন, এবং যে কংগ্রেস রয়েছে সে বলছে আমি একাই 294 সিটে একাই লড়বে, কারোর সঙ্গে জোট করবে না। কি বলবেন? আমাদের একটাই বক্তব্য পরিষ্কার ক্লিয়ার, যারা তৃণমূলের বিরুদ্ধে বাংলার গণতন্ত্রকে রক্ষা করতে চায়, যারা বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মেরুকরণের বিরুদ্ধে সত্যকারের বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়, তাহলে তারা এই মহাজোটে সামিল হবে। আর যদি কেউ তৃণমূল এবং বিজেপির পেছন দিয়ে চাটে বা দালালি করে তাহলে তারা এই জোটে আসবে না, এটা খুব পরিষ্কার কথা। আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, মানুষ অনেক অত্যাচারে জর্জরিত হয়েছে। আমরা দেখেছি ভাঙড় সহ সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে নানান রকমভাবে মিথ্যা কেসে জর্জরিত হচ্ছে। অতএব বিজেপির নেতা, তার বিরুদ্ধে 1000-এর ওপরে এফআইআর হয়েছে, তাকে গ্রেপ্তার করছে না তৃণমূল সরকার, যারা দাঙ্গা লাগাচ্ছে। অথচ বিরোধী দল করার অপরাধে তাদের একাধিক মিথ্যা মামলাতে ফাঁসতে হচ্ছে। সে জায়গা দাঁড়িয়ে এখন মানুষ একটা ভরসা নিয়েছে, যদি নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন কবির, সিপিআইএম, আদার্স অন্য দল একজোট হয়, সেক্ষেত্রে কংগ্রেস যদি না আসে তার ফল কংগ্রেসকে ভোগ করতে হবে। এটা আমার খুব পরিষ্কার বক্তব্য। কংগ্রেস যদি এই মহাজোটে সামিল না হয়, তাহলে আগামী দিনে
পশ্চিমবঙ্গের মধ্যে কংগ্রেস দলটা থাকবে কিনা সেটা কংগ্রেসের নেতৃত্বরা পরে বুঝতে পারবে। তবে আমার মনে হয় এটা যদি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকে, এখন সঠিক কি জানি না, তাহলে ওরা ভুল করবে। তবে আমার যা এখন পর্যন্ত যা খবর আছে, অধীর চৌধুরী চাইছেন জোট এবং অন্যরা চাইছে জোট। গোটা ভারতবর্ষের জোট রাজনৈতিক প্রক্রিয়াটা চলছে এবং ভারতের বাইরে যদি বলি অন্য দেশে রাষ্ট্রে সেখানেও জোট প্রক্রিয়াটা চলছে, ফলে এখানে জোট হবে না কেন? সেই সূত্রে আপনাদের মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, গণসংগঠন সকলের কাছে আবেদন, আগামী দিনে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি, হ্যাঁ, এবং আইএসএফ, নওশাদ সিদ্দিকী এবং সিপিআইএম সহ বিভিন্ন দল, কংগ্রেস, বিভিন্ন দল, এসডিপিআই, ওয়েলফেয়ার পার্টি, আদার্স যে সমস্ত পার্টি আছে, এমআইএম, সবাই ঐক্যবদ্ধ একজোট হলে বাংলার পরিবর্তন সম্ভব এবং এই বাংলা গোটা ভারতবর্ষের আগামী দিনে পথ দেখাবে। আপনি যেমনটি মন্তব্য করেছেন যে জোট করতে হবে, জোট না করলে কোনো রাস্তা নেই, কিন্তু একাধিক দলের নেতৃত্ব তারা বলছেন যদি তৃণমূল বিজেপি বিরোধী যত দল রয়েছে তারা যদি জোটে যদি না আসে তাহলে তাদেরকে বলা হবে হয় তারা তৃণমূলের সাথে ষড়যন্ত্র এবং গোটাপ রয়েছে এবং অর্থাৎ বিজেপির সাথে গোটাপ রয়েছে, জোটে অবশ্যই আসতেই হবে। কি বলুন আপনি? আমাদের বক্তব্য তাই, জোটে আসতে হবে। তবে জোট আমরা পরের কথা বলবো। এখন সব মানুষ তাকিয়ে আছে হুমায়ুন কবিরের আগামী দিনে 31 জানুয়ারি শনিবারের মিটিংয়ের দিকে। আমরা গোটা বাংলাবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন রাখতে চাই। আমরা তো বিগত বহুদিন ধরে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দেখেছি এবং বর্তমানে যে কেন্দ্রে বিজেপি সরকারের পদ্মফুল এবং রাজ্যে তৃণমূল সরকারের জোড়া ফুল, দুই ফুলের অবস্থান থেকে গোটা বাংলার যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে করে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের এই জনসভার সকলের উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান করছি। আমরা যেমন নওশাদ সিদ্দিকের 21 জানুয়ারি প্রতিষ্ঠা দিবসের জন্য আমরা সবাইকে বলেছি যে তার মিটিংয়ে যাওয়া দরকার গণতান্ত্রিকভাবে, কারণ তার মধ্যে একটা প্রতিভা কাজ করছে। সেম তাই হুমায়ুন কবির একটা নতুন দল তৈরি করার পর বাংলার মানুষের মনে একটা দাগ কেটেছে এবং বাংলার প্রত্যেকটা সুবিধা সম্পন্ন মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আবেদন, একদিকে সাম্প্রদায়িক বিজেপি যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে মানুষকে বিভাজন তৈরি করছে, আর একদিকে অপদার্থ পরাস্ত সরকার তৃণমূল সরকার থেকে এই পর্যন্ত 1 মাসের মধ্যে মুর্শিদাবাদের অসহায় গরিব মানুষ যারা রুজি রুটির তাগিদে বাইরের রাজ্যে কাজে গেছিল তাদের প্রাণ গেছে 4 জনের, আরও কয়েকজন মানুষ আক্রান্ত। ফলে তার জবাব দেওয়ার জন্য মুর্শিদাবাদবাসী এবং তার আশেপাশে নদিয়া, মালদা সকলের কাছে আবেদন করব আমি হোসেন গাজী যে আপনারা সবাই আসুন আগামী 31 জানুয়ারি হুমায়ুন কবিরের এই মিটিংয়ে, হ্যাঁ, এবং জনতা উন্নয়ন পার্টির এই সমাবেশে আপনারা দলে দলে যোগ দেবেন। আমি এই আহ্বান আপনাদের কাছে করছি। আমি নিজে সেখানে যাব, উপস্থিত থাকবো এবং গোটা বাংলাবাসীর কাছে সেই আবেদন, আপনারাও আসুন, দেখা হবে। আপনি যে মন্তব্য করছেন যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি যে বেলডাঙ্গার আশেপাশে যে মিটিংটা তিনি করতে চলেছেন, 10 লক্ষ মানুষের জমায়েত হবে, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি নিজেই মন্তব্য করেছেন যে 10 লক্ষ মানুষের আয়োজন সেখানে তিনি করেছেন এবং 21 আইএসএফ প্রতিষ্ঠা দিবস যেখানে হয়েছিল সেখানে জনস্রোত বয়ে গেছে এবং সেই শহীদ মিনার সেখানে জায়গা হয়নি, কিন্তু এই যে নওশাদের ডাকে এবং হুমায়ুন কবিরের ডাকে যে লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজির হয়, এই নিয়ে কি তৃণমূল বিজেপিকে আতঙ্কে রয়েছে? একদম, বিজেপি আর তৃণমূল তো খুবই আতঙ্কিত আছে, তাই তারা ভয়তে ষড়যন্ত্র করে ওখানে যে কেন্দ্র সরকারের অধীনে বলছে, কিন্তু এসব সমস্ত ভুল। কারণ ওই ব্রিগেডে যদি গীতা পাঠ হতে পারে, ওই ব্রিগেডে যদি অন্যরা সমাবেশ করতে পারে, তাহলে সেখানে আপনার হুমায়ুন কবির মিটিং করতে পারবে না কেন? আইএসএফ মিটিং করতে পারবে না কেন? মুসলিম পার্সোনাল ল বোর্ড মিটিং করতে পারবে না কেন? এর জবাব কি বিজেপি এবং তৃণমূল দিতে পারবে? দুই সরকার জবাব দিতে পারবে না। ফলে তারা আতঙ্কিত আছে, ভয় পেয়েছে যে হুমায়ুন কবির যদি ব্রিগেড সমাবেশ করে তাহলে সেখানে তো তৃণমূল অস্তিত্ববিহীন হবে, বিজেপি অস্তিত্ববিহীন হবে। তারা লজ্জা নিবারণ করার জন্য তাই ঠেলে দিয়েছে। হুমায়ুন কবির চেষ্টা করলে, তারা মনে করলে তিনি শহীদ মিনার মিটিং করতে পারতেন, কিন্তু তিনি রানী রাসমণি করতে পারতেন। ওখানে দেখছেন কেন? তারা জানে শহীদ মিনার মিটিং করলে 30,000-এর বেশি লোক ধরবে না। আপনার শহীদ মিনারে রানী রাসমণিতে মিটিং করলে হয়তো 15,000-এর বেশি লোক ধরবে না। সেই জন্য করে লক্ষ লক্ষ মানুষ যেহেতু ওনার মুখের দিকে তাকিয়ে আছে, সকলের কথা ভাবনা ভেবে একদম খোলা মাঠের মাঝখানে, ধান ক্ষেতের মাঝখানে একটা বিরাট বড় মাঠ, কয়েক হাজার বিঘা মাঠ, সেইখানেই 10 লক্ষ মানুষের জমায়েতে ঐতিহাসিক মহাসমাবেশ হতে চলেছে আগামী 31 জানুয়ারি শনিবার। অনেকে মন্তব্য করছে যে মুসলিম বলে তাকে পারমিশন তাকে দেওয়া হয়নি এবং অনেকে মন্তব্য করছে এটা যদি তৃণমূল অর্থাৎ বিজেপির কোনো মিটিং হতো এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের কোনো গীতা পাঠ পড়েন, যেমন গীতা পাঠে তাদের পারমিশন দিয়েছিল এবং অন্য কোনো যদি মিটিং কিছু হতো তাহলে তাদেরকে পারমিশন দেয়, মুসলিম বলে তাকে পারমিশন দেয়, এমন মন্তব্য করছে অনেক রাজনৈতিক দলের নেতারা। দেখুন, হুমায়ুন কবির সত্য কথাটা বলে ফেলে,
তৃণমূলের অন্যায় অত্যাচারের কথা বলে ফেলে এবং তিনি বাংলার মানুষের কথা বলছে, বঞ্চিত মানুষের কথা বলেছে। তাই তৃণমূলের কাছে ব্যথা। বাবরি মসজিদ করার অপরাধে যদি তাকে সাসপেন্স হয়, তাহলে মমতা ব্যানার্জি এতগুলো মন্দির করলে, মহাকাল মন্দির করছে, জগন্নাথ মন্দির করছে, পুরী মন্দির করছে, তাহলে তার সাসপেন্সটা কে করবে? তার জবাব দিতে পারবে? মমতা ব্যানার্জি কার টাকাতে এত প্রসাদ বিতরণ করেছে, জবাব দিতে পারবে? মমতা ব্যানার্জি কার টাকায় থেকে এতগুলো পুজোর প্যান্ডেলের টাকা বিতরণ করেছে, তার জবাব দিতে পারবে? কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তার উপরেও তৃণমূলের সহযোগিতা, রাস্তার উপরেও সেখানে মন্দির করে রাস্তাঘাট করেছে, জবাব দিতে পারবে? সেখানে তৃণমূলের সমস্ত কিছু সরকারি খরচাতে করে আছে। ফলে আমরা কোনো জাতের বিরুদ্ধে না, কোনো ধর্মের বিরুদ্ধে না, কিন্তু ব্যাপার হচ্ছে সরকারি টাকাতে বিচ্ছিন্ন তো লড়াই হবে, এটা ঠিক জিনিস নয়। সব ধর্মকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, সবাই নিজের মতো করে চলবে। আমার বক্তব্য, তারা কোনো অন্যায় করছে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। হুমায়ুন কবির বাবরি মসজিদ করেছে বলে সেখানে অভিষেক ব্যানার্জি বলবে मस्जिद बनाया मस्जिद करो लेकिन पॉलिटिकल क्यों करेगा? अरे भाई, तुम्हारा जो मासी है, पीसी है, तुम्हारा माँ ममता बनर्जी, वो क्यों पार्टी बनेगा, पॉलिटिकल करेगा? अगर वो पॉलिटिकल करेगा तो वो इतना मंदिर की लेके क्यों कर रहा है? उसको भी बोलो आप। वैसा नहीं बोल पा रहा हूँ। এই জন্য করে আমি বলতে চাই, এরা শাক দিয়ে মাছ ঢাকা দিতে চাইছে, বাংলার মানুষকে মুড ঘুরিয়ে দিতে চাইছে। ফলে বাংলার মানুষ এসআইআর নিয়ে যেভাবে তৃণমূলের জন্য বিভ্রান্ত হয়েছে, বিজেপির জন্য বিভ্রান্ত হচ্ছে, যেভাবে অকাম নিয়ে বিভ্রান্ত হচ্ছে, যেভাবে আনএডেড মাদ্রাসা বন্ধ হচ্ছে, যেভাবে আশার দিদিমণিরা আন্দোলন করছে, যেভাবে মাদ্রাসার ছাত্ররা তারা মিড ডে মিল পাচ্ছে না, এর জন্য আর চুপ করে না থেকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সময় এসেছে। বাংলার মানুষের আপনাদের মাধ্যমে বলতে চাই, আগামী 31শে জানুয়ারি আপনারা মুর্শিদাবাদ জেলার মরাডেঙ্গায় পেট্রোল পাম্পের পাশে যে ঐতিহাসিক মহাসমাবেশ হতে চলেছে, সেই সমাবেশে আপনারা দলে দলে যোগ দেবেন। তাহলে আপনারা দেখবেন, মানুষ যদি ওখানে 20 লক্ষ মানুষের জমায়েত হয়, ঐতিহাসিক মহাসমাবেশ যেমন ঘটবে, তার সঙ্গে বাংলার বঞ্চিত মানুষের একটা অধিকার ফিরে পাবে, বাংলার অত্যাচারিত মানুষ একটা রাস্তা খুঁজে পাবে। আর তৃণমূল আর বিজেপি যারা স্বৈরাচারী করে মানুষের বিভাজন তৈরি করছে, তারা পিছুপা হতে বাধ্য হবে, মানুষের মধ্যে চেতনা ফিরবে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যেভাবে তৃণমূল সরকার অর্থাৎ বিজেপি সরকার যেভাবে মানুষের সাথে ধোঁকা দিচ্ছে এবং সাধারণ মানুষ প্রশ্ন করছে, অর্থাৎ তৃণমূল বিজেপি যদি এই বাংলা যদি দ্বিতীয়বার যদি ক্ষমতায় আসে, তাহলে সাধারণ মানুষ কি হারে যে বিপদের মুখে পড়বে। বর্তমান তো যেভাবে এসআইআর নিয়ে যেভাবে মানুষ আজকে আতঙ্কিত রয়েছে, যেভাবে নির্বাচন কমিশন তিনি বলেছিলেন যে 2002 সালে ভোটার লিস্টের নাম যদি থাকে তাদের কোনো অসুবিধা নেই, চিন্তা ভাবনা কিছু নেই। কিন্তু সব থেকে প্রশ্ন ব্যাপার হলো এটাই যে যাদের 200 বছরের পুরনো রেকর্ড সব কিছু রয়েছে, কাগজপত্র, তার ঘরে পর্যন্ত নোটিশ পাঠানো হচ্ছে, স্বাধীনতা সংগ্রামের বাড়িতে তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন আজকের যে শুভেন্দু অধিকারী তিনি যে মন্তব্য করেছিলেন যে বাংলাতে, এই বাংলায়, পশ্চিমবাংলায় 1.5 কোটি রোহিঙ্গা রয়েছে, কিন্তু সেখানে বাইরের দেশ থেকে যারা এসেছিল তারা কিন্তু বাইরে আবার চলে গেছে তারা, কিন্তু সেখানে গুণগণে দেখা হলো কত 58 লক্ষ। তাহলে একটা তো রোহিঙ্গা কিংবা অপর দেশ থেকে আসা সব তো তারা বাদ গেছে, রোহিঙ্গা তো একটাও তো খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি শুভেন্দুর কোথায় কি নির্বাচন কমিশন ওঠাবসা করছে, অর্থাৎ বিজেপির সাথে কোনো গটাপ রয়েছে, এমন কি মন্তব্য করেন আপনি? নির্বাচন কমিশনার যেমন বিজেপির গোডাপ, বিজেপির হাতের পুতুল, তার সাথে সাথে তৃণমূলের হাতের পুতুল। কারণ বিজেপি আর তৃণমূল মিলে গোডাপ কেসেই করছে। কারণ তারা যখন ওয়াকাপ নিয়ে দ্বিধাগ্রস্তের মধ্যে পড়েছে, রেল এবং বিমানের পর তৃতীয় প্রপার্টি হলো ওয়াকাপ, সেই ওয়াকাপের সম্পত্তি নিয়ে যখন তাদের কোনো হিসাব নিকাশ দিতে পারছে না, সাধারণ মানুষের কাছে তার বার্তা পৌঁছাতে পারছে না, তখন তারা এই কথাটা ঢাকার জন্য, এবং বাংলার একাধিক মানুষ, 11 কোটি মানুষের মধ্যে কয়েক কোটি মানুষ তারা বেকার। যেমন শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য ধর্ণা দিচ্ছে, যেমন আশার দিদিমণি 1 বছর মাইনে পাচ্ছে না, আনএডেড মাদ্রাসার লোকেরা পাচ্ছে না, মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষক প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে, আর তারা মিড ডে মিলের তাদের ব্যবস্থা নেই, অথচ তারা কোটি কোটি টাকা হোর্ডিং, পোস্টার, ব্যানার এবং পুজো, মেলা, খেলা নিয়ে তারা ব্যস্ত হচ্ছে। আর বাংলা তথা ভারতবর্ষ দেউলিয়া হচ্ছে, ঋণে বস্তা বস্তা টাকা ঋণের মধ্যে তারা পড়ে যাচ্ছে। ফলে এই টাকা শোধ কোথা থেকে হবে? সেই জন্য করে তারা উত্তর খুঁজে না পেয়ে মানুষের মুড ঘোরানোর জন্য এসআইআর নামে একটা আতঙ্কিত ক্যান্সারের মতো ভয়ঙ্করী রোগ, সেই রোগটা দিয়ে মানুষকে বিভ্রান্ত ছুটছে, যাও তুমি এবার ওষুধ খেয়ে মরো, কারণ এটা ক্যান্সার, তোমরা বাঁচতে পারবে না। অর্থাৎ এসআইআর মানে ক্যান্সার, এটাই মানুষ বুঝুক। এসআইআর মানে তুমি ছুটে ছুটে পাগল হও, কাগজ না ছোটো, তোমার রোজগার বন্ধ করো। তৃণমূল কি করছে দেখো না, বিজেপি কি করছে দেখো না। আমরা দেখি বহু জায়গায় বহু রাস্তা হচ্ছে, রাস্তায় নতুন করে ইট দিচ্ছে না, পাথর দিচ্ছে না, রাস্তা খুলে হাল চষে দিয়ে আবার সেই পুরানো ঝামা ইট দিয়ে ঘষে দিয়ে কোনো রকম রাস্তা করছে। এরকম বহু জায়গায় হচ্ছে। তৃণমূলরা ওরা লোহা পর্যন্ত খাচ্ছে, রাস্তাও পর্যন্ত খেয়ে নিচ্ছে, সেই পুরানো ইট দিয়ে আবার রাস্তায় রিপেয়ারিং করে দিচ্ছে। ফলে তৃণমূলের কালচারেই। আর বিজেপিও এর বিরুদ্ধে বলতে পারবে না, কারণ বিজেপির 77টা এমএলএ, 16টা এমপি, 3 জন কেন্দ্রীয় মন্ত্রী, তারা 10 বছর ধরে বাংলার জন্য কিচ্ছু করেনি। ফলে তাই মানুষ বিকল্প ভাবছে
যে হুমায়ুন কবিরের নেতৃত্বে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বে যদি বাংলার একটা পরিবর্তন হাওয়া উঠেছে, এই পরিবর্তন হলে তো তৃণমূলদের জবাবদিহি করতে হবে, কোমরে কাছে বেঁধে হাইকোর্টে দাঁড় করাবে, এদের জেলে যেতে হবে, তিহার জেল অপেক্ষা করছে, অনেক নেতা তৃণমূলের জেলে গেছে, বিজেপির অনেকজন গেছে। আগামী দিনে ওই বিজেপি আর তৃণমূলের নেতাদের কোনো ছাড় হবে না, সমস্ত হিসাব কিসাব দেয়ালে মানুষ তুলে রেখেছে। সেই জন্য করে ওরা বাঁচার তাগিদের জন্য, একটা কুকুর কখন চিল্লায়, যখন সে পাগল হয়ে যায় তখন সে ঘেউ ঘেউ করে, এরা এখন সেই কুকুরের মতো হয়ে গেছে, ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। তবে আমি আপনাদের মাধ্যমে বলি, বাংলায় যে অত্যাচার হয়েছে, বাংলায় যে ব্যভিচার চলছে, বাংলায় যে অধিকার বিচ্ছিন্নতা হচ্ছে, আমি প্রত্যেকের জন্য একটা অনুরোধ করবো, আপনার যতগুলো যা যা ডকুমেন্টস আছে, কাগজপত্র আছে, সেটা নিয়ে আপনি সাবজেক্ট করুন। আর কার ছটা ছেলে মেয়ে নিয়ে কি করছে এর জবাব পরে আপনাদের নিয়ে আমরা রাস্তায় দেবো, ইলেকশনে দেবো, নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেবো, প্রয়োজনে আইনে যেখানে যেখানে গেলে যে যা ব্যবস্থা নেওয়ার সেগুলো আপনাদের জন্য করবো আমরা। নির্বাচন কমিশন তিনি বলেছিলেন যে 15টি ডকুমেন্ট যে নথি রয়েছে, সেই 15টি ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট দিলে আপনার কোনো চিন্তা ভাবনা নেই, কিন্তু সেই 15টি ডকুমেন্টের মধ্যে অনেকে রয়েছে 15টাই দেখাচ্ছে, তাও পর্যন্ত হেনস্থার শিকার হচ্ছে। কিন্তু আজকের যারা নোটিশ পেয়ে যারা সেই হিয়ারিং লাইনে যারা গিয়ে দাঁড়াচ্ছে, সেখানে তারা ফর্ম জমা দিচ্ছে এবং সেই নথিগুলো তারা সেখানে নিয়ে যাচ্ছে, এবং যে স্ট্যাম্পটা তারা মারছে নট ভেরিফাই রিসিভ, এর কারণে নতুন করে কি আবার ষড়যন্ত্র চলছে নাকি? সংবিধানে এমন কোথাও নেই তিনি ডকুমেন্টস নিয়েছে, আমি একটা টাকা দিয়েছি, সে টাকাটা তো টাকা, সে নিয়েছে তার প্রুফ প্রমাণ দেবে, নট ভেরিফাই এটা লিখতে পারে না, তিনি দেখে শুনে নিচ্ছে, কেন এটা করবে? কিন্তু এই নিয়ে তো হাইকোর্টের আইনজীবী তো কেস করেছে। এইটা চরম অন্যায় করছে, কারণ বিডিওর উচিত ছিল, যখন এগুলো এরকম হচ্ছে, তৃণমূল পরিচালিত বিডিওগুলো তারা সমস্ত বিএলআরকে ডেকে গণ ইস্তফা দেওয়া উচিত ছিল, যে আমরা এতগুলো পেপার সাবমিট করার পরে কেন এগুলো হচ্ছে, তার দায় তো বিডিওর ঘাড়ে নিতে হবে, আর বিডিও মানে তৃণমূল সরকারের নিতে হবে। বিজেপি যেমন অন্যায় করছে, তার সঙ্গে সেই বিজেপির সহযোগী হিসেবে তৃণমূল সমান পরিমাণ বাংলার মানুষের সঙ্গে দ্বিচারিতা করছে, তারা রাস্তায় নেমে নাটক করছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলবো, যদি তৃণমূল আর বিজেপির যোগ্য জবাব দিতে হয়, তাহলে আগামী 31শে জানুয়ারি হুমায়ুন কবিরের মহা ঐতিহাসিক সমাবেশে মুর্শিদাবাদ বেলডাঙ্গার মরাডাঙ্গা পেট্রোল পাম্পের পাশে আসতে হবে, এটা অনুরোধ করছি আপনাদের কাছে। এবং এখানে যদি এই মহাসমাবেশটাকে সফল করা যায়, তাহলে দেখবেন তৃণমূলের ঘুম ছুটে যাবে, বিজেপির সাম্প্রদায়িকতার মেরুদণ্ড ভেঙে যাবে। আমি বাংলার মানুষের আপনাদের মাধ্যমে বলতে চাই, সকল সোশ্যাল মিডিয়া ভাই বন্ধুদের উপস্থিতিতে আপনারা সবাই আগামী 31শে জানুয়ারি মুর্শিদাবাদে যাওয়ার প্রস্তুতি নিয়ে চলে আসুন। আমিও আসছি, আপনাদের সবার সঙ্গে দেখা হবে, এবং অত্যাচারী ফাসিস্টবাদ স্বৈরাচার তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে বিকল্প মহাজোটের শক্তিটা শক্তিশালী হবে। দাদা, আমার শেষ প্রশ্ন, বাসন্তীতে আমরা যেটা জানতে পারলাম যে জীবিত ভোটারদেরকে মৃত ভোটার বলে আখ্যায়িত করেছে, আমার কাছে কয়েকদিন ধরে তারা ফোন করে কান্নাকাটি করছে। এটা বাসন্তী থানা এবং ক্যানিং পূর্ব, ক্যানিং জীবনতলা থানা এবং সন্দেশখালী থানার বর্ডার, অ্যাকচুয়ালি দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ বর্ডার সরবেরিয়া, তার পার্শ্ববর্তী একটা গ্রামে 130 জন মতো মুসলমান পরিবার জীবিত মানুষ তাদের মৃত বলে ঘোষণা করেছে। কত বড় অপদার্থ বিডিও, কত বড় অপদার্থ এসডিও, এবং তারা নীরব কি করে, ভাবতে অবাক লাগছে। আজ তৃণমূলের নেতারা কোথায়, আজ বিজেপির নেতারা কোথায়? জীবিত মানুষকে মৃত বলে তাদের ভোট অধিকার কেড়ে নিতে হবে, তাদের নাগরিক অধিকার কেড়ে নিতে হবে? এরা মগের মুল্লুক পেয়েছে নাকি? এটা বাংলাটাকে হাতের মুঠো পেয়েছে, ফলে তার যোগ্য জবাব নিশ্চয়ই ওখানকার মানুষ দেবে, বাংলার মানুষ তার দেবে। আর আমি বলবো, আপনাদের যা যা ডকুমেন্টস আছে, পেপারস আপনারা জমা দিন, তারপরেও জীবিত ভোটার কি করে মৃত হয় তার বিরুদ্ধে আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, মানবাধিকার সংগঠনের আমি একজন নেতৃত্ব হিসাবে, তাদের জন্য প্রয়োজনে যেখানে এখানে যাওয়ার আইনে পরিষেবা, ওদের বিরুদ্ধে কি স্টেপ নেব সময়ে কথা বলবে। এখন শুধু এইটুকু বলতে চাই, ওর বিরুদ্ধের জন্য মানুষের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে রাস্তা নামতে। আপনি যেভাবে মন্তব্য করছেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে বিস্ফোরক আপনি মন্তব্য করছেন, কিন্তু ওদিকে তো ভাঙড়ের যে পূর্বের বিধায়ক আছে, যেখানে পূর্বের শওকত মোল্লা, তিনি তো বলছে যত জোটফোট যাই করো, কিন্তু যতই করো হামলা আবার জিতবে বাংলা। আপনি শওকত মোল্লা যদি বাপের বেটা হয়, মায়ের দুধ খেয়ে থাকে, এবং ববি হাকিম যদি দুধ খেয়ে থাকে, এই অপদার্থ ক্রিমিনালগুলোকে বলতে চাই, অবাধ সুষ্ঠু নির্বাচন করে গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালট পেপারে ছাপ মেরে তুমি ভোটে জিতে দেখাও, মানুষের ভোট দেওয়ার অধিকার দাও। কেন পাড়ায় পাড়াকে হুমকি আর ধমকি দেবে? কেন ইভিএম মেশিনতে আতর লাগাবে? কেন সেখানে কালি লাগাবে, রং লাগাবে? জবাব তোমাদের দিতে হবে। এই লুটের তো রাজ আর চলবে না। বিগত 15 বছর অনেক কারচুপি করে তোমরা এসেছো, আর ওদের কোনো রাস্তা নেই। তাই আপনাদের মাধ্যমে, এই সমস্ত চ্যানেলগুলোর মাধ্যমে আমি বাংলা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব, আপনারা এই অত্যাচারের বিরুদ্ধে
বাংলার হিংসামুক্ত সুষ্ঠু সমাজ গড়তে, সকলের শান্তি সংহতি সম্প্রীতির স্বার্থে, মিলনতিথি ভ্রাতৃত্ববোধের স্বার্থে, সকল নাগরিকদের সুসম্পর্ক রাখার জন্য আগামী 31শে জানুয়ারি আপনারা বেলডাঙ্গাইতে আসুন। যদি পথ নির্দেশটা যদি একটু বলে দেন। পথ নির্দেশ হলো, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থেকে আসবেন, শিয়ালদা থেকে যারা যাবেন ট্রেনে উঠবেন, উঠেই আপনারা বেলডাঙ্গা বা রেজিনগর স্টেশনে নেমে আপনারা টোটোতে উঠে বলবেন যে মরাডিয়া পেট্রোল পাম্পের পাশে সমাবেশে যাব, আসতে পারেন। যারা বাসে আসবেন, কলকাতা ধর্মতলা থেকে বা শিয়ালদা থেকে বাস আসে, আপনার মালদা বা রঘুনাথগঞ্জ থেকে আসে, ফারাক্কা থেকে আসে, বীরভূম বাঁকুড়া সে সমস্ত জায়গা থেকে বাস ডাইরেক্টলি আসে। ওখানে কোনো অসুবিধা হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পূর্ণ সহযোগিতা করব। আমাদের নাম্বার হলো 9641056100। আরেকটি নাম্বার আছে 8768126155। আমার নাম হোসেন গাজী। আমরা এই মহাজোটের পক্ষে দাঁড়িয়ে বলছি এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সাধারণ একজন সমর্থক এবং কর্মী হিসাবে এই আবেদন রাখছি এবং আমরা চাই বাংলার সামাজিক পরিবর্তন। এই মুহূর্তে একটা সূত্রমারফত খবর পাচ্ছি যে আলিপুরদুয়ারে কে একটা মন্দিরে নাকি গরুর মাথা থিয়ে গেছে। এটা কি কোনো ষড়যন্ত্র হচ্ছে? এগুলো সম্পূর্ণ RSS এর প্ল্যান মাফিক। শুভেন্দু অধিকারী এরকম এটা নিয়ে যদি এটা আলিপুরদুয়ারে এটা করে থাকে, তাহলে শুভেন্দু অধিকারের এটা হলো 17 নম্বর প্ল্যান। এর আগে অনেক রকম প্ল্যান তৈরি করেছেন মেদিনীপুরে এবং কলকাতা মহেশতলায় এবং দক্ষিণ 24 পরগনায়, সন্দেশখালী এবং মুর্শিদাবাদ বেলডাঙ্গা, খড়গাগড় সহ লালগোলা বহু প্ল্যান তৈরি করছে, কিন্তু কোনো প্ল্যান ওর কাজে লাগছে না। সুকান্ত মজুমদার, সজল ঘোষ আর আপনার ওই অর্জুন সিং, এই দিলীপ ঘোষ, এদেরকে নিয়ে বহু প্ল্যান করেছে, কোনো প্ল্যানটা ওর খাটেনি, এটাও খাটবে না ইনশাল্লাহ। বাংলার মানুষ সচেতন আছে, যতই ওরা মাংস, গরুর ঠ্যাং ইত্যাদি মন্দির মসজিদ করে বেড়াক, বাংলার মানুষ বুঝেছে এরা রূপধারী মানুষ। অনেকে বলছে যে এই সরকার 15 বছর যে এসছে পুরো এই বাংলার হালটাকে চেঞ্জ করে দিয়েছে, আপনি বিস্ফোরক মন্তব্য করছেন। বাংলার হাল তো ওই চেঞ্জ করেছে যে রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে, সেই রাস্তায় আবার জিসিবি দিয়ে সেই পুরানো তুলে বা চালনাতে চেলে আবার ফের সেখানে বিছে দিয়ে তার উপরে দিয়ে করে দিচ্ছে, নতুন ইট বালি আর লাগছে না। ফলে এরা তো সেই লোক, বালি খাবে, পাথর খাবে, টাকা খাবে, গোবর খাবে, সোনা পাচারকারী খাবে, লোকের চাকরি খাবে, মিড ডে মিলের চাল খাবে, 100 দিনের টাকা খাবে, গরিব মানুষের আবাস যোজনা খাবে, প্রতিবন্ধীদের ভাতা খাবে, বিধবাদের বিধবা ভাতার টাকা খাবে। হ্যাঁ, ফলে এরা সব খায়। এরা খায় নাকি? খায় না শুধু মানুষের পায়খানা, এটাও আবার খেয়ে ফেলছে। পায়খানা দেওয়ার নাম করে, ঘর টয়লেট করার নাম করে সে টাকাও খেয়ে ফেলছে। ইমাম সাহেবরা এখন বিস্ফোরক মন্তব্য করেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে মিটিং করে তাদের মাইনে বাড়ানোর জন্য যে ইমাম যে ভাতা দেয় 10,000 টাকা করবে বলে তাদেরকে 500 টাকা ভাতা দিয়ে তাদেরকে আবার ফিরিয়ে দিবে। এই ইমামদের লজ্জা থাকলে তৃণমূলের ধামা ধরবে, এই ইমাম সংগঠনদের লজ্জা থাকে তাহলে ওদের ধামা ধরবে। তাহলে ইমামদের বলবো, যদি ইমানটা বজায় রাখতে চান তাহলে ঘোষণা করুন মসজিদে মসজিদে আগামী 31শে জানুয়ারি মুর্শিদাবাদে বেলডাঙ্গায় আপনারা মরাডাঙ্গা জনতা উন্নয়ন পার্টিতে যোগ দিন। অনেকে তো বিধায়ক হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। বহু ইমাম সাহেবরা এসেছেন, বাকি যারা এখনো ওই ছুটি ছাড়ছেন বা এই পদ্ম ফুলের গন্ধ শুকছেন তাদেরকে বলবো, ফলে দুই ফুলে ফুলে গন্ধ, এই গন্ধর পছন্দ থেকে সরাতে চেয়ে যদি আতর ছড়াতে চান, বাংলার সম্প্রীতি রক্ষা করতে চান, তাহলে একসঙ্গে সবাই মিলে শপথ নিন এবং 31শে জানুয়ারি দলে দলে যোগ দিন। বাংলার যিনি আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে বাংলার কোনো মানুষকে ডিভোটার হতে দেবো না, তার জন্য রক্ত ঝরাবো। আরে ও তো লম্পট একটা চিটিংবাজ ফটকা। ও যদি সঠিক মানুষ হতো তাহলে এই ফটকা চিটিংবাজ অভিষেক ব্যানার্জি কোটি কোটি টাকা খরচ করে যে মঞ্চ করছে, ওর বাপের টাকা নাকি কোথায় পাচ্ছে টাকাটা, তার হিসাবটা একবার অভিষেক ব্যানার্জি একবার দিয়ে দেখো বুকের পাটা থাকলে। ফলে মানুষের রক্ত শোষণ করে, বাংলাকে শেষ করে দিয়ে, বাংলাকে দেউলিয়া করে মানুষকে বোকা বানিয়ে ভাষণ দিচ্ছে। মানুষ কজন যাচ্ছে স্বেচ্ছায় মিটিং, জোর করে অটো বন্ধ করে দিচ্ছে, টোটো বন্ধ করে দিয়েছে, স্কুল বন্ধ করে দিয়ে বলছে মিটিংয়ে যেতে হবে। এটাই তার সম্প্রীতি, এটাই বাংলার উন্নয়ন, এটা হচ্ছে আইকন, এটাই বাংলার যুবরাজ। এই অপদার্থের বিরুদ্ধে মানুষ বুঝে গেছে। তার বয়স কত, এতগুলো কোটি টাকার মালিক হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলবো, বাংলার মানুষ বুঝতে শিখেছে, ওদের পক্ষে নেই বলে ধমকে আর চমকে মানুষকে প্রভাবিত করে। তৃণমূলের একাধিক নেতারা বলছে হুমায়ুন কবির আর নওশাদ বিজেপির বি টিম। ওরা এটা বলেছে কেন? সবাই জানে বিজেপি মানে বাংলা নয়, ভারতবর্ষের একটা সাম্প্রদায়িক শক্তি। আর সেই বিজেপির ঘরে জন্মেছে তৃণমূল, আর সেই তৃণমূলের হাত ধরে বাংলায় আজকের বিজেপি বিরোধী দল। এটা সবাই জানে, কারণ তৃণমূল আর বিজেপি জোটে 3 বার মমতা ব্যানার্জি মন্ত্রী হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী,
একবার রেলমন্ত্রী, একবার দপ্তরের মন্ত্রী, একবার কয়লা মন্ত্রী, এবং বিজেপি আর তৃণমূল জোট করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লড়াই করেছে। এটা সবাই জানে। আজকে ত্রিপুরায় তৃণমূলের এমএলএ বিজেপি সমর্থন করলো, মণিপুরে সমর্থন করলো, মেঘালয়ে সমর্থন করলো, আসামে সমর্থন করলো। আর কি প্রমাণ নেবে? তৃণমূল আর কত দালালি করবে বিজেপি? আর বাইরে যেটা করছে সব নাটক। এই নাটক ছাড়া আর কিছু নয়। নাটক করে নিজেদের দাম বাড়াচ্ছে, ভিউ বাড়াচ্ছে মানুষের। তাই বলবো 31শে জানুয়ারি আসছে দিন, সবাই মিলে শপথ নিন। শওকত মোল্লা বলছে এটা শওকত মোল্লা বলছে এটা সমুদ্র, জনসমুদ্র। তৃণমূলকে বলছে জনসমুদ্র। শওকত মোল্লা তো যা বলে, ওর মুখ আর মুখোশ আলাদা। নিজের বোর কাছে যে পারে না, বাইরে তো ফুটানি দেবে। শওকত মোল্লার কথা আর কি বলবো। কিন্তু শওকত মোল্লা তো গত নির্বাচনের আগে তিনি বলেছেন যে নওশাদ যদি ভাঙড়ে জিততে পারে তাহলে তিনি রিজাইন দিয়ে দেবেন, কাজ সার্টিফিকেট ছিনিয়ে দেবেন। কিন্তু এবারও বলেছে যদি করতে পারে আমি অন ক্যামেরা শওকত মোল্লার সঙ্গে চ্যালেঞ্জ করছি, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জিততে হবে না, 10,000-এর বেশি ভোট পাবে না ক্যানিং পূর্বে। চ্যালেঞ্জ করছি। আপনি তৃণমূলের বিরুদ্ধে এত বিস্ফোরক কেন মন্তব্য করছেন? তৃণমূলের তো উন্নয়ন, প্রচুর উন্নয়ন। তো তৃণমূলের কি উন্নয়ন? তৃণমূলের নেতারা অত্যাধিক সি আছে তো প্রকল্পে। অত্যাধিক ওই স্ত্রী করছে কেন? সিতে সিঁদুর, মমতা ব্যানার্জি সিঁদুর পরেনি, তাই ওর দাদা ভাই বন্ধু মা বাবা ছেলে সবার কাছে স্ত্রীতে সিগারেট খাও, সেইতে উন্মাদ করো, সেইতে সিঁদুর পরো, সেইতে বিভ্রান্ত করো। সেই জন্য স্ত্রীটার পছন্দ হয়েছে। সিঁদুর নেই তো বিভ্রান্ত হয়ে গেছে। বাংলার অগ্নিকন্যা বলা হচ্ছে মমতা ব্যানার্জিকে। অগ্নি মানে আগুন ধরাও, মানুষের মধ্যে বিভাদ সৃষ্টি করো, তার নাম তো মমতা ব্যানার্জি। তার আর একটা বিকল্প মামাটি মানুষ, যাত্রা নাটক থিয়েটার। প্রত্যেকটা ভাষার সঙ্গে বাংলার মিলনতীতির সংস্কৃতির কিচ্ছু মিল নেই। সব থেকে বড় প্রশ্ন হলো একটাই, যে শুভেন্দু অধিকারী তিনি সবসময় বলতেন যে হিন্দু 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 সব একজোট হও, হিন্দু সবাই যদি এক যেদিন হয় তাহলে মুসলিমদের হাতে কেউ বাঁচতে পারবে না। শুভেন্দু আমরা মন্তব্য করেন। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো একটাই, যে নরেন্দ্র মোদী এবং তিনি যে সিঙ্গুরে এসেছিলেন এই মুসলিমদের জন্য, এই হিন্দুদের জন্যই, কিন্তু তিনি কোনো মানে প্রতিষ্ঠান বলেন এবং কোনো মানে কি বলেন কর্মসংস্থানের ব্যবস্থা কোনো উল্লেখ আমি বাংলার প্রত্যেকটা দলিত, আদিবাসী, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এবং সনাতী ভাই বন্ধু মায়েদের কাছে উদ্দেশ্য বলতে চাই, শুভেন্দু অধিকারীর এই চক্রে যদি আপনারা পা দেন চরম সংকট ভুল হবে। কারণ এই শুভেন্দু অধিকারী আগে গরুর মাংস খেয়ে 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 ওর মুখ পেট বুড়ি বড় হয়েছে, এটা মনে রাখুন। 1, 2, আজকের লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে কৌস্তব বাগচি থেকে আর অসীম সরকার, তাদের পরিবার মুসলমানের সঙ্গে যুক্ত। কারণ অসীম সরকারের মেয়ের বিয়ে হচ্ছে মুসলমান, কৌস্তব বাগচির বোনের বিয়ে হচ্ছে মুসলমান, লালকৃষ্ণ আদবানির জামাই মুসলমান, আবার ওদিকে যোগী আদিত্যনাথের পরিবার বিপ ব্যবসা করে, এদিকে শুভেন্দু অধিকারী সেই বিপ ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে তারা টাকা তোলে। ফলে এরা সব তো একই পরিবার, এরা একই রসুনের গোড়া ছাড়ালে কোড়া কোড়া। ফলে এদের চরিত্রটা মানুষের জানতে হবে। এরা আগে টুপি পরেছে, শুভেন্দু অধিকারী একাধিক ভিডিও ছবি আছে আমার কাছে, যেখানে টুপি পরে হাজি ওলনা পরে দোয়া করছে, মাজারে যাচ্ছে, মুসলমানদের কাছে যাচ্ছে, ইফতার পার্টিকে গরুর মাংস খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, আবার এদিকে এসে বলছে জয় বাংলা, জয় হিন্দু, জয় শ্রীরাম। এটা বিভ্রান্ত করার জন্য বলছে। আবার এখানে মিটিং করে, বিজেপির মিটিং করার পরে নন্দীগ্রামে গিয়ে সেখানে এক মুসলমান চাচার গিয়ে হাতে পায়ে ধরছে। ফলে রাতের অন্ধকারে অনেক সেটিং করছে। আবু সুফিয়ানকে অনেক চেষ্টা করেছিল, সেখানে রফিককে অনেক চেষ্টা করেছিল, পারেনি। এখন দেখছি যে এ তো কঠোর বেঈমান, এই বেঈমানের থেকে কোনো ধোকা নেই। ফলে সেই জন্য তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বলে থাকেন যে সংখ্যালঘু দরদি, মানব দরদি, মুসলিম দরদি, তিনি সব দরদি। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো একটাই, এই রাজ্যে এই বাংলার মধ্যে যত মুসলিম ছেলেদেরকে হত্যা করা হয়েছে, বিশেষ করে আনিস খান থেকে শুরু করে তামান্না থেকে শুরু করে এই রকম যত খুন করে, তারা তো একটা থেকে বিচার পেল না। মমতা ব্যানার্জি সত্যিকারে যদি সংখ্যালঘু মুসলিম দরদি হতো, তাহলে মুসলমানদের হাতে এই অস্ত্র বোম বন্দুক তুলে দিয়ে ভাঙড়ে এবং ক্যানিং পূর্ব শওকত মোল্লার মতো গুন্ডাকে দিয়ে এত খুন মার্ডার করাতো না। যদি সুস্থতা হতো তাহলে কয়েকদিন আগে বারুইপুরে নয়, দক্ষিণ 24 পরগনায় বিষ্ণুপুর থানার অধীনে এবং বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে জাহাঙ্গীর খান বড় নেতা, তার এলাকায় একজন বারুইপুর খোদার বাজার ছেলে আক্রান্ত হলো। পরে এসটিএফ নিলকে বারুইপুর থানার আইসি, আমরা ধন্যবাদ জানাই আইসিকে, 3 জনকে অ্যারেস্ট করেছে, কিন্তু বিষ্ণুপুর থানা কিছু করলো না। ফলে মমতা ব্যানার্জি নিজের এলাকা, তার অভিষেক ব্যানার্জি নিজের লোকসভা কেন্দ্র, কেন তার ব্যবস্থা নিতে পারলো না? উত্তরপ্রদেশের মতন পশ্চিমবাংলা একই হাল, এই নিয়ে আপনি কি বলবেন? একদম উত্তরপ্রদেশ আর এদের একই হাল হবে না কেন? বিজেপির ঘর থেকে ট্রেনিং নিয়েছে আরএসএস পরিচালিত তৃণমূল কংগ্রেস, তৃণমূলের নেতৃত্ব দেখে, উপদেশ দেখে, সে তো নাগপুরের মোহন ভগবতরা। ফলে তারা তো তাদের কথা মতো চলবে।
এখন যেটা বলার বাংলার মানুষ এগুলো বুঝে গেছে। আপনারা যা যা প্রশ্ন করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং বাংলার প্রত্যেকটা সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো আপনারা সবাই মজবুতের সঙ্গে মন শক্ত করে ভাবুন যে 15 বছর ধরে যেমন বিজেপি ব্যর্থ করেছে তখন বাংলার তৃণমূল ব্যর্থ করছে। এই দুই স্বৈরাচারী সরিয়ে আগামী দিনে বিকল্প মহাজোটে আমরা সামিল হব। তাই 31শে জানুয়ারি হুমায়ুন কবিরের এই মহাসমাবেশে দলে দলে যোগ। তাহলে আপনি বলতে চাইছেন এসআইআর নয়, বাংলায় একটা নতুন ষড়যন্ত্র চলছে? এসআইআর নামে ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলো হিংসা, আর এসআইআর মানে একটা ক্যান্সার, আর এই ক্যান্সারের বিষ ছড়াচ্ছে, এই প্রয়োজনটা ছড়িয়ে দিচ্ছে ভাইরাসটা বিজেপি আর তৃণমূল। বিশেষ করে এই যে সমস্ত দর্শক বন্ধুরা লাইভে রয়েছে তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা। আর এই মুহূর্তে আমরা বিশেষ করে আজকের কলকাতা হাইকোর্টে আমরা সকলে গেছিলাম, এবং সেখানে এক শ্রেণীর আইনজীবী তারা বলছেন যে যদি আজকে সাধারণ মানুষ যেভাবে হেনস্থার শিকার হচ্ছে এসআইআর নিয়ে, এবং এই সাধারণ মানুষ তারা যদি সেই নোটিশের লাইনে অর্থাৎ এসআইআর যদি না যায় কোনো অসুবিধা নেই, কারণ এসআইআর নিয়ে সংখ্যালঘুদের এই ভোটটাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এবং যাতে করে বিজেপিকে সুবিধা করা যায়। এক শ্রেণীর আইনজীবী তারা কিন্তু এমনই মন্তব্য করছেন, এসআইআর এর নোটিশ পেয়ে যদি অনেকে আছে তারা কেউ যাচ্ছে কেউ যায় না, গেলেও অসুবিধা নেই আর না গেলেও অসুবিধা নেই, এমনই মন্তব্য করছে। আপনি কি বলবেন? আমার একটাই আবেদন, আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের উদ্দেশ্য বলতে চাই পরিষ্কার, আপনারা এসআইআর যে সমস্ত ডকুমেন্টস আপনার আছে আইনে পরিষেবার জন্য সব কাগজ জমা দিন। জমা দেওয়ার সঙ্গে আপনি একটা ভিডিও করে নেবেন, আর পারলে তার রিসিভ করে নেবেন, পারলে রেকর্ডিং করে নেবেন। তারপরেও যদি তার ভাই বোন 6 জন 9 জন 15 জন 20 জন বিভিন্ন রকম হিসাব করে তার হিয়ারিং ডেকে তাকে বাদ রেখে ডিভোটার করে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আমরা শেষ আইনে পরিষেবা দেব, এবং শেষ আমরা দেখে ছাড়তে চাই কারা এগুলো করছে, এর পেছনে চক্রান্ত কি, তাদের উদ্দেশ্য কি, তাদের ভাবনা কি। পরে আমরা তাদের দাঁত কিভাবে ভাঙতে হয়, কাছি কিভাবে বাধ্য হয় সেটা বাধ্য। এটা আসাম নয়, এটা বাংলা, এটুকু মনে রাখবেন। অনেকে প্রশ্ন করছে আপনি যে এত কথা বলছেন রাজনৈতিক নিয়ে বিস্ফোরক যে মন্তব্য করছেন, অনেকে মনে করছে আপনি কোন দল করেন? দল করার বলতে যারা লাইভে দেখছেন পরিষ্কার আপনারা জেনে রাখুন, দল করে বলতে আমি তো তৃণমূল করি না আর বিজেপিও করব না, বাকি আমি একজন মানবাধিকার কর্মী। এবং এখন আমরা দেখেছি বর্তমানে যেহেতু জনতা উন্নয়ন পার্টি তিনি তৈরি করার সাথে সাথে মানুষের জন্য বেশ কিছু প্রজেক্ট ঘোষণা করেছে। যেমন তিনি ইউনিভার্সিটি করতে চেয়েছেন, তিনি সেখানে কলেজ করতে চেয়েছেন, প্রত্যেকটা জেলা জেলা মডেল স্কুল করবে বলেছে, একাধিক উন্নয়নের কর্মসূচি নিয়েছে। ফলে আমরা তো চাইবো বাংলার মানুষের যারা উন্নয়ন করবে তাদের সমর্থন জানাবো। ফলে অন্যান্য দল তারা বহু সময় লাগে মানুষের কথা ভাবনাগুলো আগাতে, সেই জন্য করে এখন আমি জনতা উন্নয়ন পার্টির সমর্থনে আছি, তাদের সাপোর্ট দিচ্ছি। তার সাথে সাথে বাংলায় স্বৈরাচারী বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে অন্যান্য যে দল আছে তাদের আমরা বিরোধী করছি না, একসঙ্গে সবাই মিলে গঠবন্ধনভাবে মহাজোটে সামিল হওয়ার জন্য আহ্বান করছি। 294টা বিধায়কের মধ্যে পশ্চিমবাংলায় একটা বিধায়ক একমাত্র এসআইআর এর হয়রানির জন্য বিধানসভায় তিনি কাগজ জমা, একমাত্র সে নওশাদ সিদ্দিকী। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, 100% ধন্যবাদ জানাই নওশাদ সিদ্দিকী, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি একদম সঠিক কাজ করেছেন, বীর সৈনিকের মতো কাজ করেছেন, আমরা পূর্ণ সমর্থন জানাই তাকে। এবং আপনারা জানেন দক্ষিণ 24 পরগনায় ঘুটিয়ারির মতো সন্ত্রাসবাদী এলাকা, যেখানে শেখ জামিলকে পিটিয়ে মারে, আমি নওশাদ সিদ্দিকী আসার জন্য পূর্ণ সহযোগিতা করেছি, তবে আসতে পারছিল না। রাত 10:30 পর্যন্ত তার ফোন করে বারণ করে দিয়েছিল, তৃণমূলের নেতারা প্ল্যান তৈরি করেছিলেন। তৎকথিত ঘুটিয়ারি শরীফের যিনি ওসি ছিলেন তিনি প্ল্যান মাফিক বন্ধ করেছিল। আমি রাত 12টা পর্যন্ত জেগে